নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। ধর্মনগরে বাম ছাত্রনেতার ধানের চারা নষ্ট, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে চাঞ্চল্য। মোদী সরকারের 12 বছরের সাফল্য, আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকের সঙ্গে আলোচনা সভা। কিডনি আক্রান্ত রাজেশের জমি দখলের অভিযোগ, ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার। শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই রক্তদান শিবির মেলামাঠ ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত। টানা বৃষ্টিতে জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মেডিকেল স্টোরে জল ঢুকে ওষুধ নষ্টের অভিযোগ। বিপজ্জনক অবস্থায় মনু নদী প্লাবিত এলাকা, ঘর ছাড়া 36 পরিবার। টানা বৃষ্টিতে খোয়াই নদীর প্লাবন, তেলিয়ামুড়ায় 7টি শরণার্থী শিবির খোলা হলো আজ। রাস্তা নয় যেন নরক যন্ত্রণা, খাবার বাড়ি রাস্তায় চরম দুর্ভোগে 80 থেকে 90টি পরিবার। 1.5 মাস ধরে অন্ধকারে কাশিপাড়া, বিকল ট্রান্সফরমার বদলের দাবিতে গ্রামবাসীর ক্ষোভ। শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত ফৈজুর রহমান, ঊনকোটি জেলা আদালতের রায়। 18 কোটি টাকার চিকিৎসার জন্য লড়ছে 2 বছরের মনুশ্রী। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে বিশেষ পুজো এবং যজ্ঞ। টানা ভারী বৃষ্টিতে আগরতলায় জনজীবন বিপর্যস্ত, বাড়ছে হাওড়া নদীর জলস্তর। জলাবদ্ধতায় ব্যাহত যান চলাচল, ক্ষতির মুখে ব্যবসায়ী। যাত্রী সংকটে আয় কমছে অটো চালকদের। রাজধানী আগরতলায় টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল থেকে অব্যাহত বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে শহরের একাধিক এলাকায় জল জমে যান চলাচল ব্যাহত হয়েছে। বাজারে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে যাত্রী সংকটে আয়ের বড় ধাক্কা খেয়েছেন অটো চালকরাও। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন এবং নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাই প্যাসেঞ্জার একদম কম, বৃষ্টির কারণে প্যাসেঞ্জার নাই একদম। হ্যাঁ, অনেক বেশি ওটু বেশি, মানে ওটুর অভাব নাই, প্যাসেঞ্জারের অভাব। আগের দিনে 200-300 বিক্রি করতে কষ্ট হয়। সাংঘাতিক কাইছি অবস্থা। আজকে খালি ভিড় নাই বৃষ্টির কারণে, লোকজন কম, বাইরিতে পারে না মানুষ। কম হইব, অনেক কম হইব, অনেক কম। বটতলা বৃষ্টির দিন কম, বৃষ্টির দিন তো অনেক কম। বটতলা আজকে তো অনেকটা কম বলবো, কম বলবো। যদি বিকালবেলা একটু দিন উঠে চলে একটু বেশি বৃষ্টি। আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ বিশিষ্ট অতিথিরা। কর ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব আরোপ। আগরতলা প্রজ্ঞা ভবনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ট্যাক্সেস সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক, সংগঠনের সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর সংগঠনের দীর্ঘ 50 বছরের পথ চলা, বিভিন্ন সাফল্য এবং কর ব্যবস্থার উন্নয়নে সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক এবং জলবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংগঠনের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বললেন, রাজ্যের উন্নয়নে সুশৃঙ্খল কর ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রযুক্তি নির্ভর পরিষেবা সম্প্রসারণ এবং করদাতাদের সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও তাঁর বক্তব্যে সংগঠনের 50 বছরের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও রাজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান এবং স্মারক প্রকাশের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আমরা নতুন করা হয়েছে এর আফগানির সাথে একটাই কাজ, যে প্রধানমন্ত্রীজি বলেন না যে মানুষকে সুযোগ দেওয়া আমাদের প্রধান কর্তব্য, দায়িত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেন যে রাজ্যের প্রতিটি মানুষকে তাদের ঘরে সুযোগ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকারের। এটাই আমাদের কাজ, এটা আমাদের নিতে হবে। তো এরকমই যখন আফগান সপ্তাহে অনেক সময় দেখা যায়, বিভিন্ন সময় অভিযোগ আমার কাছে আসে যে কোথাও পেপার চাইলো, কোথাও সাজেশন নিতে গেল, সঠিক সময় সেগুলো তাদের কাছে দেওয়া হয় না, বা কেউ গাফিলতি করে কোনো অনুষ্ঠান, তাতে মানুষকে অযথা তাকে সময় নষ্ট করতে ঘুরতে হয়। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য এই আফগানি সাথীকে আমরা এই জায়গাতে আমরা এনেছি। এটাকে তাতে কি হবে, যার প্রয়োজন সে তার ঘরে বসে তার অনলাইনে
সে সমস্ত দেখে নেবে যে আমি এটা চাইছি, এটার জন্য আমাকে কি কি করতে হবে, কি কি পেপারস আমার নেসেসারি। তো এই জিনিসগুলোর জন্য অনেকটা স্বচ্ছতা এর মাধ্যমে ইজি অফ বিজনেস আমরা বলি, সেগুলো আমরা করতে পারবো। এতে করে আমাদের স্টেট যে উন্নয়নের যে কথা আমরা সবসময় বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে আমাদের প্রতিটা স্টেট আত্মনির্ভর হতে হবে। সেলফ স্টেট যদি না হয় তো সেলফ কান্ট্রিও হবে না। তো একমাত্র সেটা সম্ভব হবে এই অর্থ যখন বেশি করে আসবে, অর্থ দেওয়ার অভ্যাস বেশি বাড়বে, তাহলে আমরা সব যে বিকশিত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। এবং বিকশিত ত্রিপুরা করলে 2047 আমরা বিকশিত ভারত যে বাস্তবায়ন, সেখানে আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা এই অর্গানাইজেশন আছেন তারা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং অনেস্টির মাধ্যমে এবং প্রযুক্তিকে যারা ব্যবহার করে এবং যারা কর দিচ্ছেন তাদের সাথে এটা সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে এবং বারবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যদি এটা করা যায় তাহলে আরও বেশি ত্রিপুরার যে আমরা যেটাকে বলে যে সেলফ রিলায়েন্স সেটা আমাদের সম্ভব হবে। আমি পরিশেষে আমি এটাই বলবো যে অর্গানাইজেশনের যারা কাজ করছেন এই ট্যাক্সেস অর্গানাইজেশন, প্রাক্তন এবং বর্তমান সবাইকে এবং যারা ট্যাক্স পেয়ার তাদেরকেও আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। অসুস্থ বিজেপি নেতা প্রমোদ রঞ্জন দাসকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিপিন দেববর্মা। সঙ্গে ছিলেন সমীর কুমার দাস, অনুকূল দাস। পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। খোয়াইয়ের প্রবীণ বিজেপি কর্মী ও নেতৃত্ব প্রমোদ রঞ্জন দাস শারীরিক অসুস্থতায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে তাকে দেখতে হাসপাতালে যান বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপি সভাপতি সমীর কুমার দাস এবং মণ্ডল সভাপতি অনুকূল দাস। হাসপাতালে গিয়ে নেতৃবৃন্দ প্রমোদ রঞ্জন দাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং মানবিক উদ্যোগ হিসেবেই তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এই সময় দলের পক্ষ থেকে প্রমোদ রঞ্জন দাসের দ্রুত আরোগ্য কামনা করা হয়। দেখুন, বিশেষ করে গতকাল আমাদের কাছে একটা পার্টি থেকে আমাদের কাছে একটা খবর আসে, আমাদের দীর্ঘদিনের প্রবীণ নেতা, আমাদের উনি অনেক পুরনো বিজেপির আমাদের সিনিয়র নেতৃত্ব, ওনার শারীরিক অবস্থা মানে শারীরিক অসুস্থতা শুনে আমাদের কাছে পার্টিতে খবর আসে এবং গতকাল আমাদের মাননীয় প্রদেশ সভাপতি আদরণীয় অভিষেক দেবরায়জি সঙ্গে সঙ্গে উনি রাত্রে এই বিষয়ে খবর নেন এবং সঙ্গে সঙ্গে আমাকে পার্টির থেকে যা যা সহযোগিতা করার দরকার ওনার চিকিৎসার জন্য আজকে আমরা মাননীয় প্রদেশ সভাপতি ওনাকে আর্থিক সহযোগিতা করেন এবং এই চিকিৎসা চলাকালীন যা যা খরচ বাবদ সেটা পার্টি থেকে বহন করা হবে এবং পার্টি ওনার পরিবারের সঙ্গে আছে, যতদিন উনি চিকিৎসা চালায় ততদিন আমরা পার্টি থেকে দেখা হবে। তারই আজকে আমরা ওনার শারীরিক অবস্থা এখানে দেখতে এসেছি এবং মাননীয় প্রদেশ সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা ওনাকে সহযোগিতা করেছি এবং আগামী দিনে আমরা করে যাব। উনি খোয়াই জেলার আমাদের প্রমোদ রঞ্জন দাস, উনি এক সময়ের খুব দুদিনের আমাদের বিজেপি নেতা এবং একটা সময়ের খোয়াই বিধানসভার উনি বিজিত প্রার্থী বিজেপির এবং বর্তমানে এসসি মোর্চার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, স্টেট ভাইস প্রেসিডেন্ট প্রাক্তন। তো উনি দীর্ঘদিন ধরে একটা শারীরিক অসুস্থতার মধ্যে বাড়িতে ছিলেন এবং গতকালই আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে ওনাকে জীবিতে পাঠানো হয়েছে এবং এখন জীবিতে ওনার চিকিৎসা চলছে এবং আগামী দিনে আমরা ওনার পাশে আছি, ওনার পরিবারের সঙ্গে আমরা আছি, ওনাকে সহযোগিতা করে যাব। মেলার মাঠে শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই এর স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রতন দাস, প্রতিমশীল সহ নেতৃত্ব। মানব সেবা ও গণতান্ত্রিক চেতনার বার্তা তুলে ধরা হয়। মেলার মাঠ ছাত্র যুব ভবনে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সিপিআইএম সম্পাদক রতন দাস, এসএফআই এর রাজ্য সভাপতি প্রীতম শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। আয়োজকদের বক্তব্য, রক্তদানের মাধ্যমে মানব সেবার পাশাপাশি শহীদ অরুণ দেবের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে
পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য কমরেড অরুণ দেব, তার আজকে 37তম শহীদান দিবস। 1988 থেকে 1993 সাল কংগ্রেস টিউজের সরকারি রাজ্যের মধ্যে একটা বিস্ময়কর পরিস্থিতি গোটা রাজ্যে, যে ঘটনাটা গোটা রাজ্যে মানুষ আগে কোনোদিন দেখেনি। তৎকালীন সময় এই রাজ্যে এই একটা বিস্ময়কর পরিস্থিতি ঘটেছিল। খুন, সন্ত্রাস, রাজধানী, ধর্ষণ, ক্যাম্পাসগুলিকে রক্তাক্ত করা, কলেজগুলিতে সন্ত্রাসের ল্যাবরেটরি তৈরি করা, এগুলি তৎকালীন সময়ের সরকারের গুন্ডা বাহিনীর নিত্যদিনের ঘটনা ছিল। এবং তার সাথে ছিলেন এই রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ চরম দারিদ্রতার মধ্যে ভুগছেন। জাতি উপজাতি সকলকে একত্রিত করে এই দারিদ্রতা বিরুদ্ধে লড়াই করবার নাম কমরেড অরুণ দেব। জাতি উপজাতি সকল অংশের মানুষের কাছের মানুষ ছিলেন কমরেড অরুণ দেব। আজকের দিনেই 1990 সালের আজকের দিনে গোটা রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। কমরেড অরুণ দেব পুলিং বুথের দায়িত্ব পালন করছিলেন। উনি ছিলেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য, একজন সাংবাদিক, তার পাশাপাশি আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংবাদের সম্পাদক মণ্ডলীর সদস্য। যখন পুলিং বুথ দায়িত্ব করছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর হয়ে, আমরা দেখলাম গোটা রাজ্যে সকালবেলা থেকেই কংগ্রেসের ঘাতক বাহিনীরা ভোট লুট করছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছেন না। যখন এই ঘটনা সিমনার ঈশানপুর ভূতে যখন এই ঘটনা ঘটছিল, কমরেড অরুণ দেব বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। কমরেড অরুণ দেবকে সেই সময়ের ঘাতক বাহিনীরা বাধার প্রাচীর হয়ে দাঁড়ানোর ফলে তাকে কুপিয়ে হত্যা করেছেন এবং মারাত্মকভাবে কুপানো এবং বস্তায় বন্দি করে তাকে ভূত থেকে নিয়ে গেছেন। তার মা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী কমরেড অরুণ দেবের একটা হাতের কবজি দেখে তাকে শনাক্ত করলেন যে এ আমাদের অরুণ। আমরা মনে করি কমরেড অরুণকে হত্যা করা হয়েছে, কিন্তু কমরেড অরুণের আদর্শকে হত্যা করা হয়নি। গোটা রাজ্যে বর্তমান সময়ে আজকে যারা বিজেপি, তৎকালীন সময়ে তারা ছিলেন কংগ্রেস। তাদের মুখোশটা এক, পোশাকটা আলাদা। সেই সময়ের যারা সন্ত্রাস, খুন, রাজধানী, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ যারা করেছিলেন তারাই আজকের দিনের বিজেপি। আমরা দেখলাম 2018 সালে এই রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর থেকে আজকের দিন পর্যন্ত গোটা রাজ্যের ক্যাম্পাসগুলিকে অশান্তিতে পরিণত করা, তার পাশাপাশি ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই। গোটা রাজ্যে ছাত্রীদের উপর চরম বর্বরতা নামানো এবং কলেজগুলির মধ্যে এবিপি নামক গুন্ডা বাহিনী দ্বারা ছাত্রদের প্রতিদিন হেনস্থা করা এবং অধ্যাপক অধ্যাপিকারা তারা প্রতিদিন উত্তর ত্রিপুরার ধর্মনগরে এসএফআই নেতা অমরজিৎ দেবের আড়াইখানি জমির ধানের চারা নষ্টের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় ফের হামলার অভিযোগ বাম ছাত্র নেতার উপর। এসএফআই এর ধর্মনগর মহকুমার সম্পাদক অমরজিৎ দেবের আড়াইখানি জমির ধানের চারা রাতের অন্ধকারে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পানিসাগর মহকুমার উপতাখালী গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই জমিতে রোপণের জন্য প্রস্তুত রাখা সমস্ত ধানের চারা উপড়ে ফেলা হয়েছে। পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে ক্ষেতের সুরক্ষিত বেড়াও। মঙ্গলবার সকালে খেতে গিয়ে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন অমরজিৎ দেব। তার দাবি এটি পরিকল্পিত হামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। মাত্র কয়েকদিনের মধ্যে নতুন চারা সংগ্রহ করা সম্ভব না হলে চলতি মরশুমের চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে তার পরিবারের জীবিকায়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার নাম অমরজিৎ দেব, এসএফআই ধর্মনগর মহকুমার সম্পাদক। গতকাল রাতে কিছু দুষ্কৃতিকারীরা আমার আড়াইখানি জায়গার আলি বিস্তার নষ্ট করে দেয়। আমার ক্ষেত প্রস্তুত ছিল লাগানির আর 1-2 দিন সামনে। এই আমার অনেক টাকা আলিটা নষ্ট করে দেয়। আমার ধান ক্ষেতটা লাগানোর সময় হয়ে গেছিল। এর আগেও আমার মুখী ক্ষেত নষ্ট করে আগর বাগান 300 আগর গাছ কেটে ধ্বংস করে। এই ধ্বংসলীলা চালায় বারবার। এই ধ্বংসলীলার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার নিন্দা জানাই। এই দুষ্কৃতিকারীরা এই নিয়ে 2 বার আমার ক্ষেত খামারের টানা বৃষ্টি
বৃষ্টিতে আগরতলা জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির মেডিকেল স্টোর জলমগ্ন। অভিযোগ বিপুল ওষুধ ক্ষতিগ্রস্ত। হাসপাতালের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন, বাড়ছে উদ্বেগ। রাজ্যে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে আগরতলার জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মেডিকেল স্টোর। অভিযোগ, স্টোরের ভিতরে বৃষ্টির জল ঢুকে পড়ায় বিপুল পরিমাণ ঔষধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলমগ্ন অবস্থায় ঔষধ সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। এই ঘটনায় রোগী ও তাদের পরিজনদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। তুমি আমার উপরে থাকো, ঠিক আছে? দাদা কি হয়েছে? আমি আইআরএস মেটেক সলিউশন স্টাফ। অনেকদিন ধরে এই চালগুলো খোলা আছে কিন্তু ঠিক করা হয়নি। এই জন্য আজকে বৃষ্টিটা বেশি এসেছে, তার জন্য আমাদের ফার্মেসিতে জল ঢুকেছে। অনেকগুলো কোটি কোটি টাকার দূরে দূরে কোটি কোটি টাকার ইঞ্জেকশন, মেডিসিন এগুলো নষ্ট হয়ে গেছে। আড়ালিয়া জমি দখলের অভিযোগে ন্যায় বিচারের দাবি রাজেশ সাহা ও তার মায়ের। আরটিআই তথ্য দেখিয়ে জমি ফেরত। হামলার বিচার ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন পরিবারের। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে জমি ফিরে পাওয়ার দাবিতে সরব হয়েছেন আড়ালিয়ার বাসিন্দা রাজেশ সাহা ও তার মা মিনতি রানী সাহা। অভিযোগ, 1992 সালে রেজিস্ট্রি করে কেনা একটি জমি দীর্ঘদিন নিজেদের দখলে থাকলেও 2015 সালে বেআইনিভাবে অন্য এক ব্যক্তির নামে মিউটেশন হয়ে যায়। রাজেশের দাবি, আর্থিক অনটনের কারণে এতদিন জমির মিউটেশন করা সম্ভব হয়নি। সেই সুযোগেই এক প্রভাবশালী জমি মাফিয়া অবৈধভাবে জমিটি নিজের নামে করে নেয়। বর্তমানে কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা উন্নত চিকিৎসার জন্য জমিটি বিক্রি করতে গেলে বিষয়টি সামনে আসে। জমির নথি তুলতে গিয়ে তিনি জানতে পারেন রেকর্ডে জমিটি অন্যের নামে রয়েছে। রাজেশের দাবি, এসডিএম সদরের কাছে করা আরটিআই আবেদনের জবাবে পাওয়া তথ্যে উল্লেখ রয়েছে জমির প্রকৃত মালিক এখনও তার মা মিনতি রানী সাহা। তবুও জমির দখল রয়েছে অভিযুক্ত ব্যক্তির হাতে। মঙ্গলবার স্থানীয় প্রবীণদের নিয়ে জমিটি দেখতে গেলে অভিযুক্ত ভজন দাস ও তার সহযোগীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কিডনি আক্রান্ত রাজেশ সাহা আহত হন বলে দাবি পরিবারের। ঘটনার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অসহায় মা ছেড়ে দাবি, তাদের একমাত্র সম্বল এই জমি ফিরিয়ে দেওয়া হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমার নাম রাজেশ সাহা। আমি একজন কিডনি পেশেন্ট। আমি অর্থের অভাবে চিকিৎসা ঠিক মতো করতে পারি না, যার ধরুন আমি আমার মা অনেক দিন আগে একটা জায়গা ক্রয় করেছিল। ওই জায়গাটা ভাবছি বিক্রি করে আমি ট্রিটমেন্টের জন্য ডাক্তার বলেছে 3 মাস পর পর আমাকে চেন্নাই দিয়ে চেক আপ করার জন্য। যেহেতু অর্থের সংকট, তার জন্য আমি এই মার জায়গাটা বিক্রি করার জন্য যখন আমি ভজন দাস থেকে কিনছিলাম, ওই জায়গাটা বিক্রি করার জন্য ফিল্ড ফেরিশন যাই, যে দেখি ওনারা আমাদের জায়গাটা ফর্সা করে ফেলেছে ওনাদের নামে, ভজন দাসের নামে। তো আমি তখন তাৎক্ষণিক প্রশাসনের দ্বারস্থ হলাম, হয়ে আমি আরটিআই করলাম এবং 95 করলাম। ডিএম পর্যন্ত আমাকে লিখে দিয়েছে যে জায়গা তোমাদের। এমনকি এগুলো আমার দলিল, আমার মা যে জায়গাটা কিনেছে এটা অরিজিনাল দলিল। আমি তো হতবাক হয়ে গেলাম, কী করে সম্ভব আমার জায়গা ওরা কী করে ফর্সা বের করবে। তখন আমি পাড়ার অভিভাবক যারা আছে, এলাকাবাসী যারা আছে, বারবার আমি তাদের কাছে যে আমার বেতনটা সুরা করার জন্য কাকুতি মিনতি করি। দেখা গেল তারা দেখবো দেখছি করে আর করে না। এখন দেখতে আমার খুবই সংকট অবস্থা, অর্থের জন্য কিছু করতে পারেন না। এই কষ্ট থেকে আমাকে বলছে ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি দেখুন আমরা কী দিচ্ছে বলে পাড়ার অভিভাবকরা গতকালকে আমাকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছে যে কী হয়েছে জিনিসটা দেখার জন্য। যাওয়ার পরে তারা কী করলো, কথা তো শুনলেই না, বরং তারা দাও লাঠি ছোড়া নিয়ে আমাদেরকে প্রাণ নাশ করা অতর্কিত হামলা শুরু করলো। এমনকি আমি একজন কিডনি পেশেন্ট, এই দেখেন আমি একজন কিডনি পেশেন্ট, তারপর আমাকে লাথি মেরে ওরা পালিয়ে দিয়েছে। আমি কোনো প্রাণ বাঁচিয়ে এসেছি। আরও কয়েকবার আমি গেছি, তারা আমার ভয়ভীতি দেখা এলাকা তারা থাকতে পারবে না, প্রাণে মেরে ফেলবে। এমনকি বাংলাদেশ প্রাণে বাঁচতে চায়, তারা এখান থেকে
সরে যান। আমি আজকে 10-15 বছর হয়েছে বাউন্ডারের ভাড়া থাকি, শুধু আমার নিজস্ব জায়গা থেকে আমি চিকিৎসা করতে পারতেছি না অর্থের জন্য। আমি নিরুপায় আমি কালকে এই ঘটনাটা তারা সংরক্ষণ করেছে এবং এলাকাবাসী আমার ব্যাপারটা সুরা করার চেষ্টা করছে। এই হলো আমার বক্তব্য। আমি পাশে মিনতি শাহ কার কাছ থেকে কিনছিল? বজন দাসের থেকে কিনছি। তারপর আপনি কবে জানতে পারছেন যে ওই জায়গাটার প্রশ্ন নাই? আমি যখন আমার অর্থের অভাবে ট্রিটমেন্ট করাবো তখন আমি ওই এলাকাতে গেছি, যাওয়ার পরে কাগজপত্র যখন কাটছি মাথায় দিকে যে জায়গা দলিল তো আমার ঠিক আছে, কিন্তু পরশু যখন সার্চিং করতে গেছি যে কিনবো সে জায়গা তো তোমার নাই, কেলাম না নাই। আমি সার্চিং করে দেখছি পরশু তোমার নামে নাই, দলিল তোমার হতে পারে। তখন তো আমি মাথা ভেঙে বলার আমি কী করে জায়গা বিক্রি করলাম। তাদের সঙ্গে যখন কথা বলতে গেলেই তারা আমাদের ভয় ভীতি বজন দাসের সংগঠন করা। আচ্ছা, যখন জায়গাটা কিনছেন তখন কি জানতে পারছিলেন না এরকম যে? না, তখন তো জায়গাটা আমাদের দখল আছে। আমরা টানা বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি, তেলিয়ামুড়ায় বন্যা পরিস্থিতি, বহু বাড়িতে জল, খোলা হয়েছে 7টি শরণার্থী শিবির। উদ্ধার ত্রাণে প্রস্তুত প্রশাসন, সতর্ক থাকার আহ্বান। এই মুহূর্তের বড় খবর, টানা 2-3 দিনের প্রবল বর্ষণে ফুলে ফেপে উঠেছে খোয়াই নদী। নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদের একাধিক নির্মাণস্থলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বহু বাড়িতে জল ঢুকে পড়েছে, আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শান্তিনগর, দশমীঘাট, নেতাজিনগর সহ ত্রিশাবাড়ি, মুহুরছড়া এবং কল্যাণপুরের নদী তীরবর্তী এলাকায় অনেক পরিবার নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ও ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার। সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দল এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর। দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ের জন্য পুর পরিষদ এলাকায় 7টি শরণার্থী শিবির এবং মুহুরছড়া স্কুলে আরও একটি শিবির চালু করা হয়েছে। ইতিমধ্যেই দশমীঘাট এলাকার 10 থেকে 15টি পরিবার শিশু মানুষ স্কুলের শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মাইক যোগে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মহকুমার শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সকলকে প্রশাসনের নির্দেশিকা মেনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে খোয়াই নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে পরিস্থিতি। আপনারা জানেন বিগত 2 দিন যাবৎ অতিবর্ষণ আমাদের সারা রাজ্যের সহিত তেলিয়ামুড়াতে হচ্ছে। তার ফলে আমাদের যে উজানের জল সেটাও সাথে আসছে খোয়াই নদীতে। আমরা খোয়াই নদীর জলস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমাদের তেলিয়ামুড়া পুর পরিষদের থেকে আমাদের মাননীয় ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, এটিএস এবং অন্যান্য কর্মীদের নিয়ে আমরা বের হয়েছি তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার অত্র এলাকাগুলি ঘুরে দেখার জন্য। আমরা অলরেডি দশমীঘাট, আইএস অফিস, যেই সমস্ত জায়গাগুলিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা খুব দ্রুততার সহিত থাকে, আমরা বর্তমানে শান্তিনগর আছি। আমরা পরিদর্শন করছি এবং সবাইকে সতর্ক করছি। প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থাগুলি, সতর্কতামূলক ব্যবস্থাগুলি নেওয়া যায় সেগুলি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা মাইক যুগে আমরা সতর্কতা করব আমাদের যারা নদী সংলগ্ন যে সমস্ত আমাদের জনগণ যারা আছেন তাদেরকে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা এই পরিস্থিতিতে আছেন আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহিত জিনিসপত্রগুলি নিরাপদ স্থানে নিয়ে যান এবং আপনাদের জন্য শেল্টার হাউস আমাদের আছে। এরকম পরিস্থিতিতে আপনারা শেল্টার হাউসে গিয়ে থাকতে পারবেন। আর যে সমস্ত প্রিকশনস আমাদের দরকার সেগুলো আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় কয়টা শেল্টার হাউস এরকম রাখা হয়েছে? আমাদের এখন পর্যন্ত আমরা 7টা শেল্টার হাউস এখন পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি, যেটা বিগত সময়ে আমরা আমাদের থাকে, প্রয়োজনে আমরা আরও সেটা বাড়িয়ে নেব। सब डिविजनल मजिस्ट्रेट के नाते आपके माध्यम से, आपके चैनल के माध्यम से सभी लोगों को, तेलियामुड़ा वासी की सभी को ये अनुग्रह करूंगा कि कल रात से बारिश होने की वजह से जो पानी का जो लेवल है वो फ्लड लेवल को क्रॉस कर चुका है। तो आपके चैनल के माध्यम से मैं सभी को अनुरोध करूंगा कि आप लोग आपके पास वाले जो शेल्टर हाउस हैं उस शेल्टर हाउस में आप शरण लीजिए
आपके जीवन का मूल्य बहुत कीमती है। आप अभी शेल्टर हाउस में तुरंत प्रस्थान करें, क्योंकि पानी का लेवल जो है वो बढ़ रहा है। तो आपसे निवेदन है कि आप सब लोग कृपया अपने अपने नजदीकी जो शेल्टर हाउस हैं उसमें प्रवेश करें। तेलियामुड़ा में अब तक कितने शेल्टर हाउस ओपन हुआ है? अभी तक 1 बज गए हैं, तो अभी 1 बजे तक तेलियामुड़ा सब डिवीजन में कहीं पर भी कोई भी शेल्टर हाउस अभी तक ओपन नहीं हुआ है। लेकिन हमारे तेलियामुड़ा म्यूनिसिपल काउंसिल के अंदर जो शांतिनगर एरिया है, जो दशमी घाट जो एरिया है, वहां पे पानी का स्तर बहुत बढ़ रहा है तेजी से, तो वहां पे शेल्टर हाउस खोलने की संभावना है, लेकिन अभी तक नहीं। আগরতলা প্রেস ক্লাবে বার্তা আলাপে মোদী সরকারের 12 বছরের সাফল্য নিয়ে আলোচনা। উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, প্রণব সরকার সহ সাংবাদিকরা। উন্নয়ন, জনকল্যাণ ও গণমাধ্যমের ভূমিকা উঠে আসে। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বার্তা আলাপ, মোদী সরকারের 12 বছরের সাফল্য শীর্ষক সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভা। অনুষ্ঠানে গত 12 বছরে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ বিশিষ্ট সাংবাদিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমরা যা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি, দেশের সুরক্ষার ক্ষেত্রেও আমাদের দেশ এখন মাথা উঁচু করে সমস্ত জায়গায় আমাদের মাথা উঁচু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে। আমার একটা গান মনে পড়ে অতুল প্রসাদ সেনের, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হল। সেই লক্ষ্যমাত্রাকে অর্জন করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাজ করছে। আমরা দেখেছি মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল স্লোগান, এই স্লোগানটাকে বাস্তবে রূপ দেওয়া এবং সত্যিকার অর্থে আজকে আমরা যে আমাদের অর্থনৈতিক বুনিয়াদ, আজকে দেশ কেন সমৃদ্ধশালী, দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেই সংকল্প নিয়ে কাজ করে। বাস্তবিক অক্ষরে মোদীজি একজন গুজরাটি। আর আমি দেখেছি, আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, যে গুজরাটিরা সবসময় ট্রেডিং এ বিশ্বাস করে, অর্থাৎ বিজনেস। আমরা হয়তো প্রথম দিক থেকে হয়তো চিন্তা ভাবনা করছিলাম যে মোদীজি কি করছে, কিন্তু আজকে তা বাস্তবে প্রতিফলিত হচ্ছে। একটা দেশের সমৃদ্ধশালী করা, সুরক্ষিত রাখা, তার মূল স্তম্ভ হলো যে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। এবং বিরল অ্যাসেমে রোগে আক্রান্ত 2 বছরের মনশ্রী চৌধুরীর সুস্থতার কামনায় মাতারবাড়ি মন্দিরে বিশেষ পূজা যজ্ঞ। ত্রিপুরার হাঁপানিয়ার 2 বছর বয়সী মনশ্রী চৌধুরী স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বা SMA নামক এক বিরল জিনগত রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 18 কোটি টাকা, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ছোট্ট মনুশ্রীর জীবন বাঁচাতে ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, সামাজিক সংগঠন এবং বহু শুভান্যুধ্যায়ী। চলছে তহবিল সংগ্রহের উদ্যোগ। এই মানবিক উদ্যোগের অঙ্গ হিসেবে বুধবার উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পুজো যজ্ঞের আয়োজন করেন মন্দিরের পুরোহিতরা। মন্ত্র উচ্চারণের মাধ্যমে মাতা সুন্দরীর চরণে প্রার্থনা জানানো হয়, যাতে মনুশ্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর কৃপায় মনুশ্রী যেন দ্রুত আরোগ্য লাভ করে এই প্রার্থনা করেছে। পাশাপাশি সমাজের সকল মানুষের মানবিক সহযোগিতাই পারে এই শিশুটির জীবনে নতুন আশার আলো নিয়ে আসতে। মানবিকতার এই লড়াইয়ে সমাজের প্রতিটি মানুষের সামান্য সহযোগিতাও হতে পারে অমূল্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছোট্ট মনুশ্রী নতুন জীবন ফিরে পাক, এমনই প্রার্থনা গোটা ত্রিপুরাবাসীর। আজকে ছোট্ট শিশু মনুশ্রীর যে এক রোগের জন্য, এই রোগটা মারাত্মক রোগের থেকে যে তাকে মা যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়, তার জন্য মায়ের কাছে আজকে আমরা পূজাযোগ্য করেছি। সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হলো আজকে আমরা এখানে
মনুশ্রীর যে দিদা আমাদের সামনে আজকে এই যজ্ঞ এবং পূজার মধ্যে উপস্থিত, এবং আমার এই পাশে আছে ওর মাসি। ওরা সহ আমরা আজকে মনুশ্রীর জন্য এখানে যজ্ঞ পূজার আয়োজন এবং সব কিছু সমাপ্ত করলাম, যাতে মায়ের কাছে আমরা প্রার্থনা রাখছি, হে মা করুণাময়ী, হে মা কৃপাময়ী, তুমি মা আমাদের কাছে, আমাদের এই ছোট্ট মাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, সে যেন আবার সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তার জন্য আমরা সবাই মিলে তোমার কাছে প্রার্থনা করছি, মা তুমি আমাদের আশা পূর্ণ করো। জয় মা ত্রিপুরা সুন্দরী, জয় মা ত্রিপুরা সুন্দরী, জয় মা ত্রিপুরা সুন্দরী, জয় মা ত্রিপুরা সুন্দরী। টানা বৃষ্টিতে মনু নদীর জল বিপজ্জনক স্তরে, প্লাবিত মনুঘাটের ঘটক ছোপাড়া, ত্রাণ উদ্ধার কাজ অব্যাহত, সতর্কতার আহ্বান। এই মুহূর্তের বড় খবর, টানা ভারী বৃষ্টিতে বিপজ্জনক স্তরে পৌঁছেছে মনু নদীর জল, প্লাবিত হয়েছে মনুঘাটের ঘটকোচপাড়া। কোমর সমান জল ঢুকে পড়ায় প্রায় 36টি পরিবার ঘরছাড়া। প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন মনু ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সুব্রত দাস সহ প্রশাসনের কর্মকর্তারা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় আরও জল বৃদ্ধির আশঙ্কা থাকায় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। কৈলাসহরে শ্লীলতাহানি অপহরণের চেষ্টার মামলায় ফৈদুর রহমানের 1 বছরের সশ্রম কারাদণ্ড, আদালতের 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরো 2 মাসের কারাদণ্ড নির্দেশ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কৈলাসহরে শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত ফৈদুর রহমান বুধবার ঊনকোটি জেলা আদালতে ডিস্ট্রিক্ট জাজ পি কুমার অভিযুক্তকে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ী আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান ঊনকোটি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর তথা আইনজীবী সুনির্মল দেব। জানা যায় 2020 সালে কৈলাসহরের কালীপুর এলাকায় নির্মাণ কাজের সময় অভিযুক্ত ফৈদুর রহমান নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক মহিলার সঙ্গে পরিচিতি হয়। পরে মহিলার মোবাইল নম্বর সংগ্রহ করে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতে থাকে। নম্বর ব্লক করে দেওয়ার পর কৌশলে মহিলার ভাসুরের মেয়ের নম্বর সংগ্রহ করে তাকেও নিয়মিত ফোনে উত্ত্যক্ত এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করত। অভিযোগ 2022 সালের 25শে মে ড্রাইভিং স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে আটকে অপহরণের চেষ্টা, টানা হেঁচড়া এবং শ্লীলতাহানি করে ফৈদুর রহমান। কোনো মতে পালিয়ে বাড়িতে গিয়ে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে 27শে মে কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং 14ই জুন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় অভিযোগকারী নির্যাতিতা, এক পুলিশ কনস্টেবল, তদন্তকারী অফিসার সহ মোট 5 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করে। আইনজীবী সুনির্মল দেব জানান, তদন্তকারী অফিসার শিবানী দেববর্মার নির্ভুল তদন্ত চার্জশিট মামলাটি সঠিক বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2020 সালে এই যে মামলার যে আজকে যার সাজা হয়েছে, সাজাপ্রাপ্ত যে ব্যক্তি, ওনার নাম ফৈদুর রহমান, বাড়ি ফুলবাড়ি গান্ধী। উনি কালীপুরে একটা বাড়িতে রাজমিস্ত্রির সঙ্গে যুগালির কাজ করতেন। তো প্রায় 1.5 বছর উনি ওইখানে কাজ করছেন। 1.5 বছর কাজ করার পরে ওইখানে দীর্ঘদিন কাজ করার সুবাদে বাড়ির যে মালিকনি ছিলেন ওনার নাম্বারটা উনি কালেক্ট করেন এবং 1.5 বছর পরে উনি যখন এখানে কাজ সেরে চলে যান তখন উনাকে বারবার টেলিফোন করে বিরক্ত করতেন এবং অশ্লীল ভাষা বলতেন। তো বাধ্য হয়ে সেই বাড়ির মালিকনি উনার টেলিফোন নাম্বারটা ব্লক করে দেন। তো এখানে আরেকটা কথা হলো, উনি যখন ওইখানে কাজ করতেন, অ্যাকচুয়ালি উনি তো মুসলিম কমিউনিটির মানুষ, কিন্তু উনি বলছেন যে উনি হিন্দু পরিচয় দিয়ে ওনাদের বাড়িতে কাজ করতেন। তো উনি যখন নাম্বারটা পরবর্তী সময়ে ব্লক করে দেন নাম্বারটা, তারপরে উনি ওই যে সাজাপ্রাপ্ত ব্যক্তি উনি অন্য নাম্বার থেকে ওনাকে বিরক্ত করতেন টেলিফোন করে। তো দীর্ঘদিন এখানে কাজ করছেন, উনি কীভাবে ওনার বাসুরের যে মেয়ে ওনারও নাম্বারটা কালেক্ট করে নেন। তো পরবর্তী সময়ে ওই মেয়েটাকে উনি বারবার টেলিফোন করে বিরক্ত করতেন এবং অশ্লীল ভাষায় কথা বলতেন। তো ফাইনালি
25/5/2022 ইংরাজি তারিখে ওই যে বাসুরের যে মেয়ে, উনি যখন ড্রাইভিং স্কুল থেকে বিকালবেলা 4টার সময় ড্রাইভিং স্কুলের কাজ শেষ করে উনি চলে আসেন, উনি গাড়ির ড্রাইভিং শিখতেন। চলে আসার সময় ওই কালীপুরের রাস্তাতে ওই যে 21 পার্সন ফৈজুর রহমান, উনি একটা বাইক নিয়ে গিয়ে ওনাকে রাস্তা আটক করেন এবং ওনাকে অশ্লীল ভাষায় কথা বলেন, বিভিন্ন কথা বলেন। তো মেয়েটা রাজি না হওয়াতে ওই হাতে ধরে টানা হেঁচড়াও করেন এবং বাইকে তোলার চেষ্টা করেন। তো এরপরে মেয়েটা এখান থেকে কোনো মতে ওর হাত থেকে রক্ষা পেয়ে বাড়িতে চলে যায়, গিয়ে এভাবে জানানোর সঙ্গে ওনার যে কাকিমণি ছিলেন, যে আরেকজন ভিকটিম যাকে উত্তক্ত করত, উনি অসুস্থ হয়ে যান, উনি হাসপাতালে ভর্তি করা হয় ওনাকে, এবং 26/5/2022 ইংরাজি তারিখে উনি হাসপাতাল থেকে ডিসচার্জ হন। হয়ে 27/5/2022 ইংরাজি তারিখে উনি কৈলাসহর ওমেন পিএসে মামলা দায়ের করেন, যে মামলাটার নম্বর হচ্ছে কৈলাসহর ওমেন পিএস কেস নাম্বার 17/2022, এবং এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন মৌসুমী দেববর্মা। উনি 14/6/2022 ইংরাজি তারিখে এই ফৈজুর রহমানের বিরুদ্ধে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন, এবং যখন চার্জশিট দাখিল করার পরে যখন ট্রায়াল শুরু হয়, তখন এখানের মধ্যে মোট মোহনভোগের খামারবাড়ির রাস্তায় জল কাদায় চরম দুর্ভোগ। ঝুঁকি নিয়ে চলাচল করছে 80 থেকে 90 পরিবারের বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার ও পাকা নির্মাণের দাবি এলাকাবাসীর। রাস্তা নাকি নরক যন্ত্রণা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। কখনো মোটরসাইকেল, কখনো 4 চাকা গাড়ি, আবার কখনো সাইকেল নিয়ে রাস্তা পার হওয়াই যেন এক কঠিন অগ্নি পরীক্ষা। চারিদিকে শুধু জল আর কাদা, দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি কোনো ডোবা। দীর্ঘদিনের অবহেলায় রাস্তার একাধিক অংশ ভেঙে চুরমার। সামান্য বৃষ্টিতেই গোটা রাস্তা পরিণত হয় মরণ ফাঁদে। এই চিত্র মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত করমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের খামারবাড়ি রাস্তায়। এলাকায় প্রায় 80 থেকে 90টি পরিবারের বাস। প্রতিদিন স্কুল কলেজের পড়ুয়া, চাকুরিজীবী, কৃষক সহ শতাধিক মানুষ বাধ্য হয়ে ভাঙাচুরা কাদা জড়িয়ে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কার এবং পাকা ঢালাই রাস্তা নির্মাণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ দিন দিন আরও বেড়েই চলেছে। এলাকাবাসীর দাবি, একসময় এই রাস্তায় ইটের সোলিং ছিল, কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আজ তার কোনো অস্তিত্বই নেই। বর্ষা এলেই রাস্তাটি কার্যত অচল হয়ে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। এখন একটাই প্রশ্ন, এই সংবাদ প্রকাশের পর কি প্রশাসনের ঘুম ভাঙবে? খামারবাড়ির 80 থেকে 90টি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের কি অবসান ঘটবে, নাকি আগামী দিনেও একইভাবে নরক সম এই রাস্তা দিয়েই জীবন হাতে নিয়ে চলাচল করতে হবে এলাকাবাসীকে? রাস্তাটা 3 মাস ধরে এই রাস্তাটা এর মধ্যে আছে। এখন কইতে তো ড্রেনটা করাইছি। এখন আবার মাঝে মাঝে পানি একটা আমি সারি। আচ্ছা, এখন কই আজ না কালকে না হচ্ছে এই জায়গা ভিতরে ইট দিব, দিয়ে সেটা মাটি লাগবে। এখন কইছে খরান দিলে হালাইব, খরানে হয় না। আমরা এই রাস্তাটা কই গেছে? এটা খামার। কতজন পরিবার আছে এখানে? এখন তো 80-90 পরিবার আছে এখানে। এর মাঝে আপনার গাড়ি আছে? আমাদের গাড়ি আছে 2 জনের। বাইক ট্যাগও আছে? বাইক ট্যাগও আছে। তো পুরো রাস্তাটা তো দেখলাম লন্ডমন্ডি। হ্যাঁ, ওই জায়গার ভিতরে আবার ট্রেন কাছে ফাঁক দিয়েছি আমি, নইলে আইতালাম না। মানে পুরো এই যে মানে আপনি গাড়ি চালান দেখে এই জায়গাটা আমরা বাঁধে দিছি। ওই সামনে লাইনটা মিজানে জিসিবি দিয়ে বাঁধে দিছে, নইলে এনে পানি করে তো আরো সামনে দেখলাম অনেকটা। হ্যাঁ, এদিক দিয়েও ভাঙা, এদিক দিয়ে মসজিদের কাছে আনামিয়া ক্ষেত্রে এন দিয়েও ভাঙা। আবার এদিক দিয়ে বিল্লাল বাড়ি গেছে যে এনো আবার ইট নাই, এনো করায়। রূপাইছড়ির কাশিমপাড়ায় 1.5 মাস ধরে বিদ্যুৎহীন গ্রাম। বিকল ট্রান্সফরমার বদল বা মেরামতের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রশাসনের প্রতি।
দক্ষিণ ত্রিপুরার রূপাইছড়ি আডি ব্লকের অধীন পশ্চিম লুথুয়া এডিসি ভিলেজের কাশেমপাড়ায় দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। অভিযোগ, এলাকার বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় গোটা গ্রাম অন্ধকারে দিন কাটাচ্ছে। গ্রামবাসীদের দাবি, একাধিকবার সবরুম বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন স্থানীয়রা। বিদ্যুৎ না থাকায় পড়াশোনা, পানীয় জল সংগ্রহ এবং নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতেই আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। কমিউনিটি লিডার সূর্য ত্রিপুরা দ্রুত বিকল ট্রান্সফরমারটি মেরামত বা নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।